প্রমিতা বাংলা ইউটিউব চ্যানেল। দু 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে সিলেবাস অ্যাকচুয়ালি শেষ করা খুব টাফ। কেননা এই এখন লকডাউন চলছে, এই লকডাউনে ছেলেমেয়েরা প্রায় সবাই পড়া থেকে বঞ্চিত। যদিও মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবিপি আনন্দের মাধ্যমে অনলাইনে কিছু পড়াশোনার সুযোগ সুবিধা করেছে, আমি সাধুবাদ জানাই। তাতে প্রত্যেক ছেলেমেয়েরা উপকৃত হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা উচ্চশিক্ষায় যাব তখন দেখব প্রায় অনলাইন কোচিং সিস্টেম আছে। সুতরাং এখনও যদি আমরা এই অনলাইন কোচিং সিস্টেমে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই তাহলে আমরা অনেক বেশি অ্যাডভান্স হতে পারি। তো সে কারণে আমাদের এই রাজনগর বিশ্বম্বর হাই স্কুল পরিচালন কমিটির সভাপতি এবং অন্যান্য কতিপয় মেম্বারের সঙ্গে আলোচনা করে এবং কিছু মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকা যারা আছেন ওনাদের সঙ্গে আলোচনা করে আমরা প্রমিতা বাংলা বলে একটি চ্যানেল আছে 7 মাইলে, এই প্রমিতা বাংলা চ্যানেলে যিনি কর্ণধার শ্রী প্রণব কুমার দাস মহাশয় এবং ওনার সহকর্মী শ্রী সুমিত পণ্ডা মহাশয় দুজনেই অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্কুলের বিভিন্ন সময়ে যে পঠন পাঠন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মাস্টারমশাই যারা যুক্ত আছেন, শিক্ষক শিক্ষিকা, তারা অনলাইন কোচিং সিস্টেমের মাধ্যমে ছেলেমেয়েরা এই লকডাউন পিরিয়ডে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য এই প্রমিতা বাংলা চ্যানেল, এই চ্যানেলটি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরাও সম্মত হয়েছি যে এই চ্যানেলের মাধ্যমে আমরাও কিছু কিছু পড়াশোনা ভিডিওগ্রাফি করে RBHS অনলাইন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে দেওয়া। তো তার আগে আমি প্রত্যেক ছেলে মেয়েকে বলি যে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। দেখবে সাবস্ক্রাইব লেখা আছে এবং তার পাশে দেখবে একটা ঘন্টার মতো মেল বাটন আছে। সাবস্ক্রাইব করার পরে মেল বাটনে ক্লিক করাবে, তাহলে এই রাজনগর বিশ্বম্বর RBHS অনলাইন সিস্টেমের মাধ্যমে যা কিছু আপলোড হয়ে যাবে সেটা তোমাদের মোবাইলে চলে যাবে। এর জন্য কোনো পয়সা লাগবে না। অনেকেই চিন্তা করছে যে না, যদি কোনো পয়সা লাগে, পয়সা লাগবে। এটা আমাদের ছেলে মেয়েদেরকে আমি বলছি এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে আমি আমাদের যে সমস্ত মাস্টারমশাই এবং শিক্ষিকা মণ্ডলী যারা এই কোচিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই। যুক্ত হয়েছেন আমাদের সদ্য অবসরপ্রাপ্ত 2 জন শিক্ষক মহাশয়, শ্রী মদন মোহন গিরি মহাশয় এবং শ্রী অখিল কুমার দাস মহাশয়।
যথাক্রমে পদার্থবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান ওনারা পড়াচ্ছেন, এবং সুব্রত জানা মহাশয় যিনি গণিত বিষয় পড়াচ্ছেন, এবং বাংলা বিষয়ে শিক্ষিকা শ্রীমতী অন্নপূর্ণা নন্দ মহাশয়া, উনি বাংলা ক্লাস নিচ্ছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, এবং একজন শুভানুধ্যায়ী আমাদের শিক্ষক মহাশয়, যিনি আমাদের এইচএসে ছেলে মেয়েদেরকে এমনি পড়ান ইংরেজি বিষয়ে, বীরেন পূর্বা মহাশয়, উনিও এই অনলাইন কোচিং সিস্টেমের মাধ্যমে ছেলেদেরকে পাঠদান করছেন। এনাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা জানাই আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রীযুক্ত জয়ন্ত কুমার আচার্য মহাশয়, জানাই শিক্ষানুরাগী সদস্যদ্বয় শ্রী বীরেন্দ্রনাথ গিরি মহাশয় এবং শ্রী মনোরঞ্জন দাস মহাশয়, শ্রদ্ধা জানাই আমাদের অভিভাবক প্রতিনিধিদ্বয় শ্রী নবকুমার বিচ্ছাই মহাশয় এবং অজয় মণ্ডল মহাশয়, এবং আমাদের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধিগণ শ্রীযুক্ত সুব্রত জানা মহাশয়, দীপঙ্কর বর্মন মহাশয় এবং দেবকুমার মণ্ডল মহাশয়, দীপঙ্কর বর্মন মহাশয় এবং শিক্ষাকর্মী প্রতিনিধি শ্রী নীলাদ্রি কুণ্ডু মহাশয়। তো আমি আশা করছি এই অনলাইন কোচিং সিস্টেমের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের প্রভূত উন্নতি হবে। সেই জন্য আমরা প্রত্যেক ছেলে মেয়েকে বলছি যে তোমরা অ্যাটলিস্ট এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমিও আজকে শুরু করব আমাদের যে চ্যাপ্টার আছে, আমি বিশেষ করে কমার্সে পড়াবো, বুঝতেই পারছো যে আমি কমার্সের টিচার। তো ন্যাচারালি আমি অ্যাকাউন্টেন্সি, আমাদের স্কুলে তো তোমরা জানো যে আমি ছাড়া আর কেউ তো কমার্সে নেই, সে কারণে আমাকে অ্যাকাউন্টেন্সি নিতে হবে এবং কস্টিং ট্যাক্সেশন বলে যে বইটা আছে সেটাও নিতে হবে, সেই টোটাল চ্যাপ্টারগুলো আমাকেই কমপ্লিট করতে হবে। এবং সেই সঙ্গে বিএসটিডি যেটা আছে সেটা আমরা স্কুলে খোলার সময় তখন সেটা রাখবো, বিশেষ করে প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো আছে সেই সমস্ত জায়গায় আমরা আগে একটু কমপ্লিট করার চেষ্টা করছি। তোমরা এরপরে এইটাকে সুন্দর করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবে, এবং যখনই তোমরা এই পড়াশুনো দেখবে সঙ্গে সঙ্গে খাতা পেন সব নিয়ে নেবে। যেখানে মনে হলো যে এই জায়গাটা আমার নোট ডাউন করার দরকার আছে, সঙ্গে সঙ্গে ওখানে অফ করে দিয়ে তোমরা নোট ডাউন করতে পারবে। বড় ওয়ার্কের মাধ্যমেই করব, সেগুলো সমস্ত সুযোগ সুবিধা থাকবে। সুন্দর করে পাই টু পাই একদম পুরো করার চেষ্টা করেছি যাতে তোমরা খুব উপকৃত হও। আমরা আজকে শুরু করছি যে একটা চ্যাপ্টার কস্টিং ট্যাক্সেশনের, চ্যাপ্টারের নাম হচ্ছে লেবার। লেবার কস্ট এটাই আমাদেরকে মেজার করতে হবে। উই আর নট কনসার্নড উইথ লেবার বাট লেবার কস্ট। লেবার কস্ট কি? হোয়াট ইজ লেবার কস্ট? What is labor cost? Labor cost means wages plus all other benefits that accrue to labor because of employment, plus all other benefits। অর্থাৎ আমাদের একজন
শ্রমিক নিয়োগ হয়েছে, তাকে তো আমরা ওয়েজেস দিচ্ছি, পার ডে হোক বা পার মান্থ হোক, যাই হোক একটা দিচ্ছি। সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত বেনিফিট আমরা দিই, যেমন ডিয়ারনেস অ্যালাউন্স, যা ধরো একটা একটা শ্রমিক আছে, তারপর বেতন হচ্ছে 500 টাকা, আমি 500 টাকা দিলাম, আর তাকে চা খাওয়ালাম ধরো 10 টাকা, তাহলে সেই শ্রমিকের অ্যাকচুয়ালি ওয়েজেস বাবদ খরচ কত হলো? 510 টাকা। যতটুকুই দেব, তো অল আদার বেনিফিটস, all other benefit that accrue to labor because of employment. এই দুটোকে যোগ করলে আমরা কি পাবো না? লেবার কস্ট। তাহলে লেবার কস্ট means wages plus all other benefits that accrue to labor because of employment. এই এমপ্লয়মেন্ট হতে গিয়ে তার সঙ্গে যত কিছু খরচ হচ্ছে, কেউ ডিয়ারনেস অ্যালাউন্স আমরা দিই, ডিয়ারনেস অ্যালাউন্স দিই, মেডিকেল অ্যালাউন্স দিই, সমস্ত কিছু দিই, যাই কিছু দিই না কেন, টোটালটাকেই বলা হবে লেবার কস্ট। এখন আমরা লেবারের কোন পার্টটা ধরবো? লেবারের ইনকামটা ধরবো, না এমপ্লয়ার যে খরচটা করছে লেবারদের জন্যে তার কাজের বিনিময়ে, সেটা কম্পিউট করব? তার দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। whether we compute the income of labor or cost of labor incurred for employment, কোনটা? কস্ট অফ লেবার, নট ইনকাম অফ লেবার। একজন শ্রমিক যা কিছু ইনকাম করতে পারে, সে অনেক জায়গা থেকে অনেক কিছু ইনকাম করতে পারে, কিন্তু আমার ফ্যাক্টরির রেসপেক্টে, আমার এমপ্লয়মেন্টের রেসপেক্টে, আমার এনটিটির রেসপেক্টে, এনটিটি মানে প্রতিষ্ঠান, এনটিটির রেসপেক্টে যতটুকু ইনকাম করবে, সেই ইনকামটাকে আমাকে কম্পিউট করতে হবে। সুতরাং আমরা কিন্তু অ্যাকচুয়ালি কস্ট অফ লেবার ইনকার বাই দ্য এমপ্লয়ার, সেটাই কিন্তু আমরা কম্পিউট করব। এখন এই যে লেবার কস্ট, তাহলে আমরা দেখব উই আর লিস্ট কনসার্ন উইথ ইনকাম অফ লেবার, বাট কনসার্ন উইথ cost of labor which is incurred by the employer. What is the object of labor cost? Object of labor cost. Objective কি? What is the objective? Objectives of labor cost. আর আমরা কস্টটাকে কেন, আমরা লেবার কস্টটাকে কি করতে চাই, উদ্দেশ্যটা কি? না, টু মিনিমাইজ দ্য লেবার কস্ট। লেবার কস্টের অবজেক্ট কি? টু মিনিমাইজ the labor cost, to minimize the labor cost. লেবার কস্টকে মিনিমাইজ করে দেওয়া যায়, আমরা করতে পারি। আমি যদি ওদেরকে কম পেমেন্ট করি, একজন লেবারকে কম পেমেন্ট করলাম, তার 500 টাকা হয়েছে, তাকে আমি 400 টাকা দিলাম, অথবা আমি ওয়েজ রেটটাকে কমিয়ে দিলাম, রিডিউস দ্য ওয়েজ রেট। দুটোভাবে কমাতে পারি, কোন কোন ভাবে? লেস পেমেন্ট টু এমপ্লয়ি, আমি মিনিমাইজ করতে পারি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে লেস পেমেন্ট টু এমপ্লয়ি, or reduce wage rate.
কোনটাকে নেব? অনেকের মনে কোশ্চেন উঠতে পারে যে স্যার আমি যদি কম পেমেন্ট করি তাহলে আমার ওয়েজ রেটটা মিনিমাইজ, লেবার কস্টটা মিনিমাইজ হয়ে যাবে। আবার অনেকে বলতে পারে যে না, ওয়েজ রেটটাকে যদি আমি কম করে দিই তাহলে পরে আমি এটাকে মিনিমাইজ করতে পারবো লেবার কস্টকে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি লেবার কস্টকে মিনিমাইজ যদি এই দুটো প্রসেসের যে কোনো একটা নিই তাহলে কিন্তু শ্রমিক আমার কোম্পানিতে কাজ করবে? কখনোই কাজ করবে না। সে মজদুরি করলো, সারাদিন খাটলো, খাটার পরে সে দেখলো কি আমাকে কম পেমেন্ট দেওয়া হচ্ছে, সে আর কাজ করবে না। তার ওয়েজ রেটটা যদি রিডিউস করি, কমিয়ে যদি দিই, তাহলে একটা ইউনিট তৈরি করলে সে 50 টাকা পেত, এখন আমি করে দিচ্ছি একটা ইউনিট করলে সে 47 টাকা পাবে। তো ন্যাচারালি সেও আর বেশি প্রোডাকশন করতে চাইবে না, সে উৎসাহটা কমিয়ে ফেলবে। তো সেটা আমরা কোনটা করব তাহলে? আমরা এই দুটোর কোনো প্রসেসটা কোনোটাই নেব না, এটাও নেব না, এটাও নেব না। আমি ওয়েজেসটাকে বাড়িয়ে দিয়েও লেবার কস্টটাকে মিনিমাইজ করতে পারি। আশ্চর্য লাগছে যে ওয়েজ রেটটাকে বাড়িয়ে দেব আর লেবার কস্ট মিনিমাইজ হয়ে যাবে। হাউ ইজ ইট পসিবল? পসিবল। দেখো, এবারে আমি যদি করি তাহলে এই দুটো প্রসেসের কোনোটাই নিচ্ছে না। আমার এখন ওয়েজ রেট আছে, ওয়েজেস আছে 200 টাকা, 200 টাকা, ঠিক আছে? এখন ওয়েজ রেট আছে আমাদের 200 টাকা পার ডে। পার ডে হচ্ছে 200 টাকা ফর 100 ইউনিট। 100 ইউনিট প্রোডাকশন করছি, তার জন্য ওকে দিচ্ছি কত? 200 টাকা। এবারে আমি যদি বলি শ্রমিককে যে না, তোমাকে 200 টাকা দেবো না, 250 টাকা দেবো, তবে আমারও একটা কন্ডিশন আছে। কি না, আমাকে 150 ইউনিট প্রোডাকশন করে দেখাতে হবে। শ্রমিক করবে কি করবে না? করবে। সে দেখবে যে আমার ওয়েজ রেট বেড়ে গেছে, সে করবে। তাহলে এখন কি হচ্ছে না, 250 টাকা পার ডে, আর কত ইউনিট প্রোডাকশন করছি না, 150 ইউনিট। তাহলে কস্ট মিনিমাইজ হচ্ছে কি করে বুঝবো? যে আমরা 200 টাকা দিচ্ছি পার ডে ফর 100 ইউনিট, তাহলে পার ইউনিট কস্ট কত? পার ইউনিট কস্ট কত? 2 টাকা। 200 ডিভাইডেড বাই 100। আমি 200 টাকা পাচ্ছি 100 ইউনিটের জন্য, তাহলে 1 ইউনিট কত পাবো? 1 ইউনিটের জন্য কত পাচ্ছি? 2 টাকা। আর এখানে কত হচ্ছে? তার মানে কি আমরা যদি করি 200 ডিভাইডেড বাই 100, তাহলে সমান কত হচ্ছে? 2 টাকা। আর এখানেও কত হবে না, 250 ডিভাইডেড বাই 150, এটা সমান কত হবে? যদি আমরা ক্যালকুলেটারে করি দেখতে পাবো যে 1.66, তার মানে 67। তাহলে দেখতে পাচ্ছি যে আমি ওয়েজ রেটটা বাড়িয়ে দিয়েও আমি কস্টটাকে মিনিমাইজ করতে পারি। তাহলে লেবারটা কোনটাই খুশি হবে? আমি যখন লেবারের ওয়েজ রেটটা বাড়িয়ে দেবো তাতেই খুশি হবে ন্যাচারালি, যে আমার ওয়েজ রেট বেড়ে গেল, আমি কাজ করব। তবে আমি একটা কন্ডিশন দিয়েছি, 150 ইউনিট আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে ওয়েজেসটা আমরা যে করব, ওয়েজেসটা যে করছি কার উপরে বেস করে? ওয়েজেস ইন রেসপেক্ট অফ প্রোডাকশন। ওয়েজেস ইন রেসপেক্ট অফ প্রোডাকশন, প্রোডাকশনের ওপরেই কিন্তু আমরা ওয়েজটাকে
ক্যালকুলেট করব। প্রোডাকশনের ওপরেই আমরা ওয়েজ রেটটাকে ক্যালকুলেট করব। এখন এই যে লেবার কস্ট, ফার্স্টে আমরা কি করব, কিছু কিছু টার্ম আছে সেগুলোকে আমাকে জানতে হবে। না জানলে আমরা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব প্রবলেম হবে। আমাদের নেক্সট যে জিনিসটা জানতে হবে, লেবার কস্ট can be divided in two categories, that is direct labor cost or indirect labor cost. Direct labor cost and indirect labor cost. What is direct labor cost and what is indirect labor cost? ডাইরেক্ট লেবার কস্টটা কি এবং ইনডাইরেক্ট লেবার কস্টটা কি? ডাইরেক্ট লেবার কস্ট ইন রেসপেক্ট অফ লেবার ডাইরেক্টলি ইনভলভ ইন প্রোডাকশন অ্যাক্টিভিটিস। যে সমস্ত ওয়ার্কাররা প্রোডাকশনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, তো ডাইরেক্ট লেবার কস্ট কি হবে না, লেবার কস্ট in respect of labor directly involved in production activities. যা মেশিনে যে সমস্ত ওয়ার্কার কাজ করে তাদের, ধরো আমি গাড়ির একটা কারখানা করেছি, সেখানে সমস্ত বিভিন্ন পার্টসগুলোকে অ্যাসেম্বলিং করতে হয়। সেই অ্যাসেম্বলিংয়ের কাজও প্রোডাকশনের সঙ্গে করা যুক্ত। সো আমি যদি উদাহরণ হিসাবে দিই, এক নম্বর দিতে পারি ওয়ার্কার অন মেশিন, ওয়ার্কার অন মেশিন, ওয়ার্কার ইন অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে লেবার কস্ট। তাহলে হোয়াট ইজ ডাইরেক্ট লেবার কস্ট না, লেবার কস্ট ইন রেসপেক্ট অফ লেবার ডাইরেক্টলি ইনভলভ ইন প্রোডাকশন অ্যাক্টিভিটিস। যে সমস্ত লেবাররা প্রোডাকশনের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ হয়ে আছে তাদেরকে বলবো কি আমরা, ডাইরেক্ট লেবার কস্ট। হোয়াট ইজ ইনডাইরেক্ট লেবার কস্ট? লেবার কস্ট ইন রেসপেক্ট অফ লেবার indirectly involved in production activity. They are not directly involved. Labor cost in respect of labor indirectly involved in production activities. উদাহরণ হিসাবে আমরা কি দিতে পারি, যে আমাদের যে মেশিনটা চালায় সেই মেশিনটাকে ক্লিন করার জন্য লোক থাকে, ঝাড়ু টাড়ু দেওয়ার জন্য সুপারভাইজ করে, দেখাশোনা করে, তাদেরকেও আমরা কি ওয়েজেস দিই। সেটা কিন্তু আমাদের ইনডাইরেক্ট, দে আর নট ডাইরেক্টলি ইনভলভ ইন প্রোডাকশন অ্যাক্টিভিটি। মেশিন ক্লিনিং করবে, প্রোডাকশন করছে কি, মেশিনটাকে ঝাড়পোছ করা, এটা করতে হবে।
তা আমরা উদাহরণ হিসাবে দিতে পারি মেশিন ক্লিনিং ওয়ার্কার, মেশিন ক্লিনিং ওয়ার্কার, সুপারভাইজার, তাহলে এই পার্টটা আমাকে জানতে হবে যে ডাইরেক্ট লেবার কস্ট আর ইনডাইরেক্ট লেবার কস্টে কি। ডাইরেক্ট লেবার কস্ট দোজ হু আর directly involved in production activities, indirect labor those who are indirectly involved in production activities. Example, direct labor cost worker on machine, worker in assembly department, or indirect labor machine cleaning worker, supervisor, etc. এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে নেক্সট। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল নিই, যে ওয়ার্কার আমার মেশিনে কাজ করছে, তা তো আমি ধরো সারাদিনে মানে 300 টাকা পার ডে আমি এরকম করে দিচ্ছি। এবারে ওকে আমি 10 টাকার চা খাওয়াচ্ছি, তাহলে এই 10 টাকাটা ডাইরেক্ট লেবার কস্টের মধ্যে যাবে না ইনডাইরেক্ট লেবার কস্টে যাবে? ডাইরেক্ট লেবার কস্টে। ডাইরেক্ট লেবারের পেছনে যা কিছু খরচ হবে ডাইরেক্ট লেবার কস্ট, ইনডাইরেক্ট লেবারের জন্য যা কিছু খরচ করব সেগুলো ইনডাইরেক্ট লেবার কস্ট। তাহলে যখন আমি 300 টাকায় করলাম, টি দিলাম ওকে, চা দিয়েছি 10 টাকা, তাহলে 310 টাকা হবে কি ডাইরেক্ট লেবার কস্ট, কারণ ডাইরেক্ট লেবারকে আমি চা খাইয়েছি। এইগুলো কিন্তু ডাইরেক্ট লেবারের জন্য যা কিছু খরচ করা হবে ডাইরেক্ট লেবার কস্ট, ইনডাইরেক্ট লেবারের জন্য যা কিছু খরচ করা হবে সেগুলো ইনডাইরেক্ট লেবার কস্টের মধ্যে আসবে, মনে রাখতে হবে। নেক্সট আমরা আসছি, এই যে লেবারদেরকে পেমেন্ট করব, টাইম রেকর্ডিং। টাইম রেকর্ডিং, হোয়াট ইজ টাইম রেকর্ডিং? টাইম রেকর্ডিংটা, এই যে ওয়ার্কার, একজন ওয়ার্কার সে ফ্যাক্টরিতে আসে, অ্যারাইভ করে, তারপরে কাজ করে, তারপরে আবার ডিপার্ট করে, মানে ছেড়ে চলে যায়, বাড়ি চলে যায়। এই যে থাকা থেকে যাওয়া পর্যন্ত, আসা থেকে যাওয়া পর্যন্ত যে সময়টা, সেইটাকে রেকর্ড করাই হচ্ছে কি টাইম রেকর্ডিং। এটা করার দরকার আছে কিনা? কারণ আমি একজন লেবারকে কত টাইমের জন্য পেমেন্ট করব, কত টাইম আমার ফ্যাক্টরিতে সে সময় দিল, সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? টাইম রেকর্ডিং করতে হবে। এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে তাই হয়, বড় বড় ফ্যাক্টরিতে তাই করে, বড় কেন ছোট কেন। নোটিং অফ টাইম, নোটিং অফ টাইম অফ ওয়ার্কার, অফ ওয়ার্কার arrival, working, departure is time রেকর্ডিং। অর্থাৎ কামিং, ওয়ার্কিং, গোয়িং, এটা হচ্ছে টাইম রেকর্ডিং। এই যে টাইম রেকর্ডিং, এটা করব কেন না? একটা ওয়ার্কার কত ঘন্টা আমার ফ্যাক্টরিতে থাকছে সেটা জানার জন্য, আমাকে ফ্যাক্টরিতে কাজ করছে সেটা জানার জন্য আমাকে টাইম রেকর্ডটা করতে হয়। তার বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা টাইম রেকর্ডিং করব, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন জাস্ট টার্মগুলো একটু জানবো। এবারে এই যে টাইম রেকর্ডিং, টাইম রেকর্ডিং কিন্তু দুভাবে করে। একটা হচ্ছে টাইম কিপিং, আর একটা হচ্ছে টাইম
বুকিং, টাইম কিপিং এবং টাইম বুকিং। টাইম কিপিং কি জিনিস? টাইম কিপিং হচ্ছে এই যে এন্ট্রি হলো, একজন ওয়ার্কারের এন্ট্রি হলো, আবার সে যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, লিভ করছে, এখান থেকে এক্সিস্ট করে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে যাওয়া পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হচ্ছে কি টাইম কিপিং। সাপোজ সে 10টার সময় আসছে, সকাল 10টার সময় আসছে, সে বেরিয়ে যাচ্ছে সন্ধ্যে 6টার সময়, তাহলে সে ক ঘন্টা আমার ফ্যাক্টরিতে থাকলো? 8 আওয়ার্স। 8 আওয়ার্স। 8 আওয়ার্স হচ্ছে কি আমাদের টাইম কিপিং ডিপার্টমেন্টের কাজ, টাইম রেকর্ডিংটা। এবার টাইম বুকিং কি? টাইম বুকিং ওই ফ্যাক্টরি, ওই যে ওয়ার্কারটা এসছে, সেই ওয়ার্কারটা আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়, এ প্রোডাক্ট করি, বি প্রোডাক্ট করি, সি প্রোডাক্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়। তাহলে একজন ওয়ার্কার, এ ওয়ার্কার, সে এক্স প্রোডাক্টও করছে এবং ওয়াই প্রোডাক্টও করছে, দুটো প্রোডাক্ট করছে। মাইন্ড দ্যাট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ টাইম বুকিং। এবারই এক্স প্রোডাক্টের জন্যে 10টা থেকে 3টে পর্যন্ত কাজ করছে, আর 3টে থেকে 6টা পর্যন্ত সে ওয়াই প্রোডাক্টের জন্য কাজ করছে। তাহলে এবারই এক্স প্রোডাক্টের জন্য ক ঘন্টা কাজ করলো? 5 ঘন্টা। ওয়াই প্রোডাক্টের জন্য কত ঘন্টা কাজ করলো? 3 ঘন্টা। এবারই যদি আমি তাকে 800 টাকা পার ডে দিই, তাহলে এক্স প্রোডাক্টের জন্য কত দেব? 500 টাকা। আর ওয়াই প্রোডাক্টের জন্য কত দেব? 300 টাকা। টাইম বুকিং হচ্ছে এটা, যদি কোনো ডিফারেন্ট প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টে যদি কোনো শ্রমিক যদি ইনভলভ হয়, তাহলে কোন প্রোডাক্টে কতটা সময় সে দিচ্ছে সেই বেসিসে তার লেবার কস্টটাকে নির্ণয় করা। এখন শ্রমিক যদি একটা প্রোডাক্ট করে, তাহলে একটা প্রোডাক্টের ক্ষেত্রে টাইম বুকিং ইজ নট নেসেসারি। টাইম বুকিং ইজ কম্পালসারি ফর এ লেবার when he engaged in different production activities. ডিফারেন্ট প্রোডাকশন অ্যাক্টিভিটিজের সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে পরে আমাদের টাইম বুকিং হবে। অর্থাৎ একের বেশি, একটা প্রোডাক্ট যদি করে তাহলে টাইম বুকিং করার দরকার নেই। টাইম বুকিং হবে একের বেশি যদি প্রোডাক্ট থাকে। এটা হতে পারে এক্স ওয়াই বলেছে, আরও 2-3টে প্রোডাক্টের ক্ষেত্রে থাকতে পারে। কোন ডিপার্টমেন্টে কোন প্রোডাক্টে কত সময় করলো, সে অতিবাহিত করলো, সেটাকেই বলা হচ্ছে টাইম বুকিং। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।